আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পদ্মার চরাঞ্চলে কমছে না সন্ত্রাসীদের দৌরাত্ম্য। অনিরাপদ হয়ে উঠেছে ৪ জেলার নৌপথ। যৌথ বাহিনীর অভিযানের পরও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা। চর দখল, বালুর নৌকার থেকে টাকা আদায় করে, কাশবন দখল করে। ধাম ধাম করে উঠে তখন আমরা ভয় পাই, বুঝলেন? ওইদিকে ভারত কাছে, ওইদিকে শুনি অস্ত্র মেলা আমদানি। এই রোজায় সারা দেশে অস্থির ভোগ্যপণ্যের বাজার। লেবু শসা সাধারণের নাগালের বাইরে। বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান। প্রথম রোজার ইফতার আয়োজনে ব্যস্ততা। ঐতিহ্যবাহী আর বাহারি সব খাবার নিয়ে প্রস্তুত হোটেল রেস্তোরাঁ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পদ্মা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। ধীরে ধীরে ৪ জেলার নদীপথ এখন তারাই নিয়ন্ত্রণ করে। ১,৫০০ সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযানের পরও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রশাসন বলছে, বিশেষ অভিযান ছাড়া এই সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয়। বিস্তারিত সহকর্মী রুহুল আমিন বাবুর ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্বে। অস্ত্র হাতে নদীপথে দিনে দুপুরে চলছে চাঁদাবাজি। প্রতিরোধ বা প্রতিবাদ কোনো কিছুরই কি সুযোগ নেই? এই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান নাটোরের লালপুর চর এলাকা। আমরা ভেড়ামারা হার্ডিং ব্রিজ পয়েন্ট থেকে প্রায় ১০ কিলোমিটার ভিতরে, অর্থাৎ কুষ্টিয়ার শেষ সীমানায় বলা যায়। পাবনা, নাটোর এবং রাজশাহী, এটি নাটোর লালপুর চর বলে। এটি মূলত কাকন বাহিনীর যে মূল আস্তানা, সেই এরিয়াতে আমরা এখন অবস্থান করছি। নাসির সাহেবের কথা বলে, ঠিক আছে, ওরা কিছু লোকজন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীদের এই সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে এই সকল সন্ত্রাসীরা থাকত রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। এমনকি পুলিশের উপস্থিতিতেই চলত নৌপথে চাঁদাবাজি। বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এই অঞ্চল জুড়ে। শুধু নদীতেই তাদের চলাচল সীমাবদ্ধ নয়। সন্ত্রাসীদের একজন জানান, অর্থের বিনিময়ে চরাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির কাজও করে তারা। কাকুন বাহিনীর নদীপথে আপনার বিভিন্ন চর দখল, বালুর নৌকার থেকে টাকা আদায় করে, কাশবন দখল করে। নদীপথে হয় যেগুলো হয় আর কি, এগুলাই নিয়ন্ত্রণ করে। লোকালয়ে এসে সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার বা কোনো রাজনৈতিক গ্রুপের হয়ে কাজ করে, এরকম কোনো শঙ্কা কাজ করে কি? হয়, অনেক সময় কিছু আতঙ্ক সৃষ্টি করতে হলেও করা লাগে, এটা পরিবেশ বুঝে। ধাম ধাম করে উঠে তখন আমরা ভয় পাই, বুঝলেন? ওইদিকে ভারত কাছে, ওইদিকে শুনি অস্ত্র মেলা আমদানি। এই সব নৌপুলিশও বলছে বাহিনীগুলোর নাম শুনেছে তারা, তবে অবাক করা বিষয়, তাদের কাছে নেই সন্ত্রাসীদের কোনো তালিকা। বাহিনী তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি, যে আপনার কাকন বাহিনী, মন্ডল বাহিনী, কালু বাহিনী, এই ধরনের আমরা শুনি, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই। সম্প্রতি চরাঞ্চলে সন্ত্রাসী দমনে ৪ জেলায় অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় ১,৫০০ সদস্যের অভিযানে অস্ত্রসহ বেশ কয়েকজন আটক হয়। কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না, প্রত্যেকটা বাহিনীর সাথে ৪০-৫০ জন করে লোক আছে। তো এই যারা এই কাজটাতে সাথে সম্পৃক্ত হয়, তাদের একজন গডফাদার আছে, গডফাদারের আবার গডফাদার আছে। সুতরাং এই জিনিসগুলোকে আনার্ট করতে গেলে আপনার একটু কাঠখড় পোড়া কাজ করতে হয়। অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে বড় পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। বিশেষ অভিযানবাদী সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয় বলছেন জেলা প্রশাসক। এখন আপাতত আমরা চাচ্ছি যে বাহিনী অস্ত্রগুলো উদ্ধারের মধ্যে অবশ্যই ফোকাস থাকবে, প্রায়োরিটি থাকবে। সাথে সাথে তুমি যদি নদীতে থাকতে চাও, নদীতেই থাকো, তোমাকে আমরা স্থলে উঠতে দিব না। এই পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই প্রেজেন্সটা আমরা ওই এলাকায় শো করছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি জানিয়েছি যে এইখানে সম্পূর্ণ ভিন্ন একটি অপারেশনের মধ্য দিয়ে এই টোটাল বিষয়টিকে আসলে দেখা যেতে পারে। এটি কোনো সাধারণ অপারেশন দিয়ে এই জায়গা আসলে নির্মূল করা সম্ভব না। চরাঞ্চলের এসব বাহিনীদের যোগসাজশ একেবারে উপর মহল পর্যন্ত, যে কারণেই বাড়ানো প্রয়োজন গোয়েন্দা তৎপরতা। তবে সচেতন মহলের দাবি, রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা থাকলেই এসব বাহিনীদের একেবারেই নির্মূল করা সম্ভব। হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ভুক্তভোগী নারী। বিচারক অভিযুক্তি আমলে নিয়ে হাতিয়া থানার ওসিকে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আর সেই সাথে ভুক্তভোগী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আদেশও দেওয়া হয়। মামলায় আব্দুর রহমান মতিন, হেলাল, রুবেল, এমরান, বেলালের নাম উল্লেখ করা হয়। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশি পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দুপুরে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন
ওই নারী। কয়েক ঘন্টা পর অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাতে উপজেলার কাজিরহাট থানা এলাকার বাদল রতনপুর গ্রামে এই ঘটনা। পুলিশ জানায় 1.5 একর জমি নিয়ে স্থানীয় সিদ্দিকুর রহমানের সাথে 8 বছর ধরে বিরোধ মোস্তফা কামালের পরিবারে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে, যার বাদী ছিলেন মোস্তফা। গতকাল রাতে একা পেয়ে তার উপরে হামলা করে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান সহ 10 থেকে 12 জন। এ সময় মোস্তফাকে পিটিয়ে কুপিয়ে জখম করে অভিযুক্তরা। উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারামারির এক পর্যায়ে কিসমত আলী নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, অন্তত 25 জন আহত হয়েছেন। মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় সকালে ঢাকা বরিশাল মহাসড়কে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন, অন্তত 20 জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে মারা গেছেন এক কলেজ ছাত্র। সকালে বটতলা নতুন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরেকজনকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে। এছাড়া দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর প্রাণ গেছে, 5 জন। চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া 4টি ওয়াগন উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে 9 ঘন্টা পর রাজশাহী রহনপুর চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর 5টার দিকে লাইনচ্যুত হয় ট্রেনের 4টি ওয়াগন, তবে দুর্ঘটনার কোনো আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সকাল 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বিকেল 3টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি। রমজানের প্রথম দিনেই সারা দেশে চড়া নিত্যপণ্যের বাজার। গত সপ্তাহের তুলনায় প্রতিটি পণ্যই বেশি দামে বিক্রি হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি। বর্তমানে 1 হালি লেবু স্থানভেদে 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 70 টাকায়। বেগুন, কাঁচামরিচ, শসার দামও শতকের ঘর ছাড়িয়ে গেছে। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। 300 টাকার নিচে ইফতার অন্যতম যে অনুষঙ্গ খেজুর সেটি মিলছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। গরুর মাংসের দর ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি, রমজানে এই সকল পণ্যের চাহিদা থাকে বেশি, সে তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে। রমজান আসলে তো দাম বাড়ে সব কিছুর, আমাদের চাহিদা বেড়ে যায়। আমরা যে জিনিসটা এক সপ্তাহে কিনতে পারি সেই জিনিসটা আমরা বেশি করে নিয়ে রাখি, এর জন্য হয়তো দাম বাড়ে। দাম বাড়ার কারণে আমরা আগে যতটুকু কিনতে পারতাম তার থেকে এখন আরও কম কিনতে পারতেছি না। যেমন ধরেন যে লেবুর দাম 100 টাকা করে হালি চাচ্ছে, 80 টাকা করে হালি চাচ্ছে। যে লেবু আমরা কিছুদিন আগেও 20 টাকা 30 টাকা করে হালি কিনছি, এখন কি করবো, 1 পিস কিনে নিয়ে যাচ্ছে। যখন আগে হালি কিনতাম এখন 1 পিস করে কিনে নিয়ে যাচ্ছে। বেগুনের কেজিতে 40 টাকা বেড়েছে, আর কল্যাতে বেড়েছে 20 টাকা, আর শশাতে বেড়েছে হলো 40 টাকা। জানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নাটোর শহরের বিভিন্ন বাজার ও দোকানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন